আসসালামু আলাইকুম। আমার নাম আরাফাত। আমি পোল্যান্ডে পড়ালেখা করছি এবং পড়ালেখা শেষ করার পর একটা চাকরি করছি। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার পোল্যান্ডে পড়ালেখা শেষ করার পর আপনি কি করবেন। এখানে বেসিক্যালি এটা কোনো ডিমোটিভেশনাল ভিডিও বা এমন কিছু না। এখানে শুধুমাত্র আমি আপনার পোল্যান্ডে পড়ালেখা শেষ করার পর যে গ্রাউন্ড রিয়ালিটি, এই গ্রাউন্ড রিয়ালিটি নিয়ে আমি কথা বলতে চাই। ইনিশিয়ালি শুরু করার জন্য পোল্যান্ড অনেক ভালো কান্ট্রি, যাদের বাজেট খুব কম এবং আপনার একটা সহজ কান্ট্রিতে যেতে চান, যেটার মাধ্যমে আপনি খুব কম টিউশন ফিতে পড়ালেখা করবেন এবং দেশ থেকে কোনো টাকা নিয়ে আসতে চান না পড়ালেখার জন্য। এই ধরনের যদি কান্ট্রি থাকে, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা যদি এরকম থাকে, তাহলে পোল্যান্ড একটা বেস্ট কান্ট্রি। কারণ এখানে আসার পর আপনার প্রথম 15 থেকে 1 মাসের ভিতরে আপনি চাকরি ম্যানেজ করে ফেলতে পারবেন। আপনি ওই চাকরি দিয়ে একটু যদি আপনি হার্ড ওয়ার্কিং হন, তাহলে আপনি টিউশন ফিও ম্যানেজ করে ফেলতে পারবেন। আমি ম্যানেজ করেছি, আমার ভাই ব্রাদার যারা এখানে পড়ালেখা করছে তারা ম্যানেজ করেছে। তো এই ক্ষেত্রে পোল্যান্ড চমৎকার কান্ট্রি। অন্যান্য সার্কামস্টেন্স যদি দেখেন অন্যান্য দেশের ক্ষেত্রে, এটা চমৎকার কান্ট্রি। কিন্তু এটার একটা অন্য গল্প আছে। অন্য গল্প আছে যখন আপনি চিন্তা করবেন যে আপনি বিদেশ আসছেন এবং আপনি 4 বছরের ধরেন 3 বছরের একটা ব্যাচেলর শেষ করলেন, 2 বছরের একটা মাস্টার শেষ করলেন, কিন্তু আপনার যে জীবন ওইটা তো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আপনি বিয়ে করবেন, আপনার বউকে নিয়ে আসার চেষ্টা করবেন, সব কিছু মিলিয়ে যে আপনার যে একটা লাইফ, এটা ফাইন্যান্সিয়াল জার্নি, এগুলো আসলে কেমন হয়, এই জিনিসটার জন্যই আমার এই ভিডিওটা করা। এটা আমি আশা করি আপনাদের হেল্প করবে কান্ট্রি চুজ করার ক্ষেত্রে। পোল্যান্ড আপনি চুজ করবেন কি করবেন না, আপনি আপনার একটা হিসেব করতে, ক্যালকুলেশন করতে পারবেন যে এই জিনিসটা আপনার জন্য ভালো হবে কি ভালো হবে না। তো আমি যেই সার্কামস্টেন্সে আছি এবং আমি যে জিনিসটা ফেস করছি এবং যা দেখছি, সেটা কি আপনি যখন পোল্যান্ডে ব্যাচেলর বা মাস্টার্স করবেন, ব্যাচেলর বা মাস্টার্স করার পরে আপনার স্ট্রেট যে চিন্তাটা থাকে সেটা আমি একটা চাকরি করব। এখন আমরা এই মুহূর্তে যারা বিদেশ আসছি, তাদের প্রথম যে জিনিসটা থাকে সেটা আমরা বাংলাদেশে যে লাইফটা লিড করছি, এর থেকে আমি একটা বেটার লাইফ লিড করতে চাই। তো সেক্ষেত্রে আমি ইউরোপে আসতে যাচ্ছি। আমি ইউরোপে আসলাম, পোল্যান্ডে 2 বছর পড়লাম, বাংলাদেশ থেকে কোনো টাকা আনা লাগলো না, সবকিছু ঠিক লাগলো। এরপর আমি একটা চাকরি পেলাম। তো পোল্যান্ডে এখন আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে, চাকরি পাওয়াটা টাফ হলেও চাকরি আপনি পাবেন এবং কর্পোরেট চাকরি পাবেন, যেটা হোয়াইট কলার চাকরি বলা হয়। আপনি যদি খুব ভালোভাবে অ্যাপ্লাই করেন এবং সব কিছুই ঠিকঠাক করেন, সিভি হতে শুরু করে সব কিছু, আপনার মোটামুটি একটা স্কিল থাকে, যেটা আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু কথা বলছি না, আমি অর্ডিনারি স্টুডেন্টদের কথা বলছি। যেমন আমি একটা অর্ডিনারি স্টুডেন্ট, আমার স্কিল অর্ডিনারি এবং আমি চাকরি পাচ্ছি অর্ডিনারি ফিল্ডে, জেনারেল ফিল্ডে এবং এন্ট্রি লেভেলে। আমি ওনাদের কথা বলছি, কারণ আমার মনে হয় 70 থেকে 80%ই আমরা যারা মুভ করছি এইসব কান্ট্রিতে, যারা লিথুনিয়া, পোল্যান্ড, এস্তোনিয়া, এই ধরনের যে কান্ট্রিগুলোতে মাইগ্রেট করছি, আমাদের ক্ষেত্রে 70 থেকে 80% এরকমই থাকে যে আমরা এক্সট্রাঅর্ডিনারি থাকি না। এক্সট্রাঅর্ডিনারি হলে তো আমরা অন্য দেশেই চলে যেতাম। তো আমরা যারা অর্ডিনারি স্টুডেন্ট আছি, তাদের পোল্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, পোল্যান্ডের এখন মিনিমাম স্যালারি রেঞ্জ সরকার কর্তৃক 4,666 জলতি। 4,666 জলতি আপনি 3,300 জলতিতে এখন 1 লাখ টাকা হয়। তো 4,666 জলতিতে আপনার এই ধরেন 1,40,45,000 টাকা হয়। এখন এখানে আবার দুইটা ফেজ আছে। দুইটা ফেজ একটা আপনার 26 বছরের আগে এবং 26 বছরের পরে। কারণ 26 বছরের আগে আপনাকে পোল্যান্ডে ট্যাক্স দেওয়া লাগে না, 26 বছরের পরে গিয়ে ট্যাক্স দেওয়া লাগে। এখন আমি ধরে নিলাম আপনার 26 বছরের পরে 26 বছরের পরে যদি হয়, যেমন আমার 26 বছরের বেশি হয়ে গেছে, তো আমার ট্যাক্সের সব কিছু মিলিয়ে এখানে কিছু সোশ্যাল ট্যাক্স কাটা হয়, তারপরে আপনার নর্মাল ইনকাম ট্যাক্স আছে, সব কিছু মিলিয়ে আমি আমার যেটা হিসাব করে দেখেছি, আমার 25 থেকে 27% টাকা কাটে। তো নর্মাল আমি আপনাকে একটা হিসাব দিই, 25 থেকে 27% টাকা কাটার পরে আমি যে স্যালারি পাই, ওই স্যালারির পরে 25 থেকে 27% টাকা কাটার পরে অন এন অ্যাভারেজ 3 থেকে 3200 টাকা থাকে। 3,000 থেকে 3200 জলতি আপনার হাতে থাকে, মানে লাখখানিক টাকা হাতে থাকে। এখন আপনি যেখানেই থাকেন, পোল্যান্ডের যেই সিটিতেই থাকেন, আপনি যদি একা সুন্দর করে থাকতে চান, তাহলে আপনার একটা সিঙ্গেল রুম নেওয়ার জন্য আপনার 900 থেকে 1300, 1400, 1500, 2000 পর্যন্ত খরচ হয়। তবে আমি যদি যেহেতু অর্ডিনারির কথা বলছি, সবার জেনারেলাইজ কথা বলছি, তাহলে জেনারেলাইজ হিসাব করলে আমার টাকা থাকবে আপনার 900 থেকে 1000, 1200, 1100 এরকম থাকতে পারে। তো আপনার যদি 3000 টাকা ধরেন, আপনার 3200 টাকা ছিল, 1200 টাকা আপনার থাকার খরচ চলে গেল, তাহলে আপনি আর খরচ থাকলে আপনার কাছে 2000 টাকা। এই 2000 টাকা যদি থাকে, আপনার 2000 টাকার ভিতরে আপনার 5 থেকে 600 টাকায় আপনি খাওয়া দাওয়া সব হয়ে যাবে, তাহলে আপনার কাছে আর 1600 টাকা থাকলো। 1600 টাকায় আপনার অন অ্যান অ্যাভারেজ আপনি 45 থেকে 50,000 টাকা বাংলাদেশি টাকা আপনার হাতে থাকে, যেটা আপনি যদি 10 মাস হিসাব করেন 5 লাখ, আর 12 মাস হিসাব করলে আপনার 6 লাখের মতন বছর শেষে আপনার জমে।
যদি শুধুমাত্র আপনি প্রত্যেক দিন হচ্ছে অফিস থেকে বাসায় যান, বাসায় থেকে অফিস আসেন, ইনকাম করেন, ঘর ভাড়া দেন, বেসিক খাওয়া দাওয়া করেন, এটা। এখন এখানে যদি আপনার আরেকটু ভালো লিড করতে চান তাহলে হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট 200 ঘন্টা চাকরি করতে হবে। 200 ঘন্টা চাকরি মানে হচ্ছে আপনি একটা নর্মাল চাকরি করলেন, একটা হোয়াইট কলার চাকরি করলেন 160 ঘন্টা, যেটা মিনিমাম ওয়েজেসের 50 থেকে 60% চাকরি মিনিমাম ওয়েজেস দিয়ে শুরু হয়। এরপরে হচ্ছে গিয়ে আপনি আপনার স্কিলের উপর নির্ভর করে হয়তো আপনার স্যালারি বাড়তেও পারে, আরও বেশি হতে পারে। তবে আমি হচ্ছে এন্ট্রি লেভেলের কথা বলছি, যেটা হচ্ছে প্রথমে 6 মাস থেকে 1 বছর আপনাকে এই স্ট্রাগলটা করতেই হবে, মানে আরেকটু হায়ার স্যালারি ফেজে যাওয়ার জন্য। তো আপনার কাছে হচ্ছে এখন আপনি যদি অন্য কোথাও আরও হচ্ছে ধরেন আরও 1000 টাকা বেশি ইনকাম করতে চান, তাহলে আপনার 1000 টাকা বেশি ইনকাম করতে হলে ট্যাক্স কাটার পরে আপনার হচ্ছে অ্যাটলিস্ট 40 থেকে 50 ঘন্টা চাকরি করতে হবে। তো আপনি যদি 200 থেকে 210 ঘন্টা চাকরি করেন, তারপরে গিয়ে হচ্ছে আপনার সব থাকা খাওয়া সব কিছু পরিশোধ করার পরে আপনার কাছে লাখখানিক টাকা হাতে থাকবে। এইটা হচ্ছে একটা গ্রাউন্ড রিয়ালিটি। তো এই লাখখানিক টাকা হাতে থাকার পরে একদম বেসিক হচ্ছে জীবনযাপনের পরে আপনার কাছে যে টাকাটা থাকে, পড়ালেখার পরে এটা আপনার কাছে সাফিসিয়েন্ট মনে হয় না। সেকেন্ড একটা ব্যাকলগ হচ্ছে আপনি যখন পোল্যান্ডে স্পাউস আনার চেষ্টা করবেন বা স্পাউস আনতে চাইবেন, তখন আপনার স্পাউস খুব সহজেই আনতে পারবেন। ওখানে নিয়মকানুন খুব সহজ, কিন্তু এখানে সিঙ্গেল যে মানুষটা আছে আপনার সিঙ্গেল স্যালারি দিয়ে হচ্ছে এই জীবনযাপনটা করাটা, যে রেসপেক্টফুল জীবনযাপন আমরা বাংলাদেশে করেছি, ওই রেসপেক্টফুল জীবনযাপন করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তখন আপনাকে হচ্ছে স্পষ্ট চাকরি করতে হয়, যেটা পৃথিবীর সকল দেশের জন্য প্রযোজ্য। 2 জন চাকরি করতেই হবে। আপনি হচ্ছে এই ধরনের দেশগুলোতে যখন যাবেন, ইভেন আরও বড় দেশে গেলেও 2 জনই চাকরি করতে হবে। কিন্তু আপনার যেই ব্যাকওয়ার্ড জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার চাকরি করার পরিবেশটা। এখানে স্পাউসে চাকরি করার পরিবেশ, বিশেষ করে আমি ছেলে, তো আমার স্পাউস যেহেতু হচ্ছে বিপরীত জেন্ডার, সেক্ষেত্রে আমি বলছি এখানে মেয়েদের চাকরি করার বিষয়টা খুবই টাফ। এই কারণে হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে হচ্ছে আপনি আমাদের বাঙালি মেয়েরা যে ধরনের কাজ করতে পারবে ওই কাজগুলোর ক্ষেত্রে এমনি হচ্ছে মাইনাস হয়ে যায়। কারণ হচ্ছে আপনার ওই সব কাজে যেমন হচ্ছে আপনার যেসব অড চাকরিগুলো করতে পারবে, আসলে বেসিক্যালি ক্যাফে, রেস্টুরেন্ট, এই ধরনের যে চাকরিগুলো আছে, তারপর হচ্ছে আপনার সেলসম্যান, এই চাকরিগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার মাইনাস হয়ে যায়। কারণ এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বেশি। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের পরে আপনি অন্যান্য যে চাকরিগুলো পাবেন, যেটা সবচেয়ে সহজলভ্য চাকরি, কাবাবের দোকান। কিন্তু কাবাবের দোকানে হচ্ছে আপনার স্পস চাকরি করার মতো পরিবেশ নেই। এটা আমার অনেক ভাই ব্রাদার আছে কাবাবের মালিক, ওনারা আমাকে অনেক কিছু বলতেও পারে, কিন্তু ব্যাপারটা এটাই, ওনারা নিজেদের বউদেরকেও কাজ করতে দিবে না, দেয় না। আমি যতটুকু জানি এখানে কাবাবের দোকানে খুব বেশি মেয়েরা কাজ করে না, এবং এশিয়ান মেয়েরা খুব করে না। তো অন্যান্য যে চাকরি আর আপনার থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার ম্যাকডোনাল্ডস বা অন্যান্য যে রেস্টুরেন্ট চেইনগুলো আছে ওগুলোতে। তবে ওগুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব রেয়ার, কারণ যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, তো ওখানে অনেক প্রতিবন্ধকতার পরে চাকরি পাওয়া যায়। তো এই কারণে আসলে এই পুরো পরিস্থিতিটা অনেক ফ্রেজাইল হয়ে যায়। তো এইটা আসলে চিন্তা করার বিষয়, এবং এটা ম্যাসিভভাবে ক্যালকুলেশন করা উচিত যে আপনি মাস্টার্সের পরে বা হচ্ছে আপনার ব্যাচেলরের পরে কি করবেন। তখন গিয়ে হচ্ছে যদি আপনার ওই ধরনের কোনো আগের থেকে প্ল্যান বি না থাকে, বা হচ্ছে মুভ করার চিন্তা না থাকে, বা কোনো ধরনের আলাদা প্ল্যান না থাকে, তখন এই জিনিসটা আপনার এই যে ইউরোপ মুভটা আপনার জন্য বার্ডেন হয়ে যেতে পারে। তো যারাই হচ্ছে আপনার পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়াতে অনেকটা চাকরি করার অপশন দেখেছি আমি মেয়েদের, কিন্তু আপনার হচ্ছে বিশেষ করে পোল্যান্ডে যারা হচ্ছে মুভ করতে চাচ্ছেন, এবং আপনারা মনে করেন যে কিছুদিন পরে আপনারা বিয়ে করবেন এবং আগে পরে হচ্ছে পোল্যান্ডে থাকার চিন্তা করছেন, এবং পোল্যান্ডে হচ্ছে একটা সহজ ভিসা রেশিও এবং সবকিছু মিলিয়ে সহজভাবে আসার একটা সিস্টেম হিসেবে কনসিডার করছেন, আমি তাদেরকে বলবো যে পুরো বিষয়টা আসলে একটু চিন্তা করার জন্য, যে আপনার হচ্ছে যে এই যে সার্কামস্টেন্সটা, যে ইনকাম সোর্সটা, যে ফাইন্যান্সিয়াল যে আপনি ইয়েটা পাচ্ছেন, এইটা আপনি করতে পারছেন কিনা। হ্যাঁ, এটা আমি জেনারেল কথা বলছি, কারণ এখানে আমাদের অনেক পরিচিত ভাই ব্রাদার আছে এবং অনেক পরিচিত মানুষ আছে যারা পোল্যান্ডে থেকে অনেক টাকা ইনকাম করছে। এখানে ব্যবসা করা সহজ, যদি আপনি ব্যবসা করতে চান সব কিছু করতে পারেন, ঠিক আছে। এখানে অনেক বাঙালি ভাইরা আছে যারা হচ্ছে অনেক বড় লেভেলের চাকরি করছে, যারা মিনিমাম ওয়েজ থেকে 2 গুণ 3 গুণ বেতন পাচ্ছে, কিন্তু ওনারা হচ্ছে এক্সেপশন। আপনি যদি ওই এক্সেপশন হতে পারেন তাহলে হচ্ছে যে আপনার জন্য সবসময় ওয়েলকাম। খুবই চমৎকার কান্ট্রি, থাকতে মজা, লিভিং কস্ট কম। কিন্তু যদি আপনি এক্সেপশনাল না হয়ে থাকেন তখন অবশ্যই আপনি আপনার যে বিদেশ যাওয়ার পুরো জার্নিটা আছে, এই জার্নিটায় এই বিষয়গুলো অবশ্যই কনসিডার করবেন। ধন্যবাদ। এবং আপনারা যদি জানতে চান হচ্ছে পোল্যান্ডে স্যালারি কেমন, বেতন কেমন, একজন পার্ট টাইমে কত ইনকাম করতে পারে, আমার চ্যানেলে আপনি হচ্ছে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন।